বলে শেষ করে দেবো। মমতা ব্যানার্জি বলেছিল ওয়াকফ প্রপার্টি উদ্ধার করব, উদ্ধার করতে পেরেছে? এ বলুন পেরেছে? পারেনি। উল্টে মমতা ব্যানার্জির আমলে ওয়াকফ সম্পত্তি হিন্দু সমাজের পূর্বপুরুষেরা যেমন দেবদেবীর নামে, মন্দিরের নামে সম্পত্তি উৎসর্গ করে গিয়েছে, তাকে দেবত্ব সম্পত্তি বলে। মুসলিম সমাজের পূর্বপুরুষেরা মাদ্রাসার নামে, মসজিদের নামে যে সম্পত্তিগুলো উৎসর্গ করে গিয়েছে তাকে দেবত্ব সম্পত্তি, তাকে ওয়াকফ সম্পত্তি বলে। এই দেবত্ব সম্পত্তি, এই ওয়াকফ সম্পত্তি হস্তান্তরযোগ্য নয়, বিক্রি করা যায় না। কিন্তু মমতা ব্যানার্জির আমলে, এই জ্যোতিপ্রিয় বাবুদের আমলের এমন উন্নয়নের ছোঁয়া, এই কাকলিদিদের আমলের এমন উন্নয়নের ছোঁয়া, বিএলআর অফিসগুলোতে এমন উন্নয়ন পৌঁছে গিয়েছে, ওই হস্তান্তরযোগ্য নয় যে সম্পত্তিগুলো বিক্রি হয়ে যাচ্ছে। আমি যখন আওয়াজ তুলি, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট যখন আওয়াজ তুলছে, আগামী দিনে আমরা ক্ষমতায় আসলে এই দেবদেবীর নামে, মন্দিরের নামে যে সম্পত্তিগুলো উৎসর্গ করে গিয়েছিল, যেগুলো বিক্রি করে দিয়েছে তৃণমূলের এই উন্নয়ন বাহিনী, আমরা ক্ষমতায় এসে ওগুলোকে ফিরিয়ে নিয়ে এসে আবার দেবদেবীর নামে, মন্দিরের নামে বুঝিয়ে দেব। তখনই নওশাদ সিদ্দিকীরা, মুসলমানদের দল, মৌসাদের মাথায় টুপি, মুখে দাড়ি, ও মুসলমানদের দল, ওর কাছে যাবি না। যখন আমি আওয়াজ তুলি যে আপনার জলজমি জঙ্গলের স্বাভাবিক অধিকার আদিবাসীদের, সেই অধিকার কেন হরণ করা হচ্ছে, জলজমি জঙ্গল থেকে আদিবাসীদের কেন উচ্ছেদ করা হচ্ছে, আমার নমশূদ্র মতুয়া ভাইদের অর্থাৎ দলিত ভাইদের কোটাতে কেন নন দলিতরা চাকরি করছে, আদিবাসী কোটাতে কেন নন আদিবাসীরা চাকরি করছে। যখন দলিতের হয়ে কথা বলি, হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের হয়ে সওয়াল করি, তার ভক্তদের কথা বলি, নমশূদ্র জাতের মানুষের কথা বলি, তাদের অধিকারের কথা বলি, তখনই মাথায় টুপি, মুখে দাঁড়িয়ে মুসলমানদের দল হয়ে যায় আইএসএফ। আজ যখন আনিসকে কেন হত্যা করা হলো, 10,000 মাদ্রাসা দেওয়ার কথা বলেছিল, মাদ্রাসা তো দূরের কথা, বর্তমান যে সরকারি মাদ্রাসাগুলো আছে 10,000-এর উপরে শিক্ষক শূন্য পদ, মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে, মাদ্রাসায় আর শিক্ষা দিচ্ছে না টিচারের অভাবের ফলে। ওয়াকফ প্রপার্টিগুলো উদ্ধার করতে হবে। আনিসকে কেন হত্যা করা হলো, ঈদে সরকারি 3 দিন ছুটি দিতে হবে। যখনই এ কথা আমি বলি, তখনই বিজেপির দালাল হয়ে যায়। আরে যাবো কোথায়? আমার মুসলিম মায়ের হয়ে কথা বললে বিজেপির দালাল, আমার হিন্দু মায়ের হয়ে কথা বললে মুসলমানদের দল। যাবো কোথায়? বলা কি বন্ধ করে দেবো? আমি বলা বন্ধ করবো না। আপনারা সাথ দিলে বেশি করে বলবো, না সাথ দিলে বলবো, হয়তো কম হতে পারে, বলা কিন্তু বন্ধ করব না। এই আপনাদের অধিকারের কথা বলতে গিয়ে কিন্তু আমাকে জেল খাটতে হয়েছে। আমি মিনিস্টারদেরকে কোশ্চেন করেছিলাম কৃষকদের হয়ে, মিনিস্টার উত্তর দিতে পারেনি, সেই জন্য কি করছে, আমাকে তারা জেল খাটিয়েছে। তো আমি একবার নয় আপনাদের কাছে বলে যাই, একবার নয়, নওশাদ সিদ্দিকী 100 বার জেল খাটতে প্রস্তুত আছে, তাও কোন অপশক্তির কাছে মাথা নত করবে না। কোন শুভেন্দু অধিকারী, কোন দিলীপ ঘোষ, কোন কুণাল ঘোষ, কোন মমতা ব্যানার্জি, কোন সুজন চক্রবর্তী, কোন অভিষেক ব্যানার্জির কাছে মাথা নত আইএসএফ করবে না। জেল খাটতে প্রস্তুত আছি, মানুষের কথা বলতে প্রস্তুত আছি, কিন্তু কোন অপশক্তির কাছে মাথা নত করব না। আর দোষটা কোথায় জানেন আমাদের দোষটা কোথায়? আমরা কি বলি আপনাদের এই জায়গায় বলে যাচ্ছি, সামনে জুন মাসের 1 তারিখে খাম চিহ্নে ভোট দিয়ে পার্লামেন্টে পাঠালে আপনাদের যে 100 দিনের কাজ বন্ধ আছে, 100 দিনের কাজ করে যারা টাকা পাচ্ছেন না, তাদের হয়ে কথা বলবে। 100 দিনের পরিবর্তে 200 দিনের কাজের আওয়াজ তুলবে, মজুরি বাড়ানোর কথা বলবে, এবং যাদের বকেয়া আছে সেই বকেয়া ফেরতের দাবি তুলবে। আপনাদের যাদের আবাস যোজনা চুরি হয়েছে, আবাস যোজনা পাচ্ছেন না, তারা সঠিক গরিব মানুষ, যারা আবাস যোজনার অন্তর্ভুক্ত, তাদের যাতে আবাস যোজনায় ঘর পায়, তাদের হয়ে আওয়াজ তুলবে, কোনো কাট মানি নেবে না। যদি তাপস দাকে আগামী জুন মাসের 1 তারিখে পার্লামেন্টে খাম চিহ্নে ভোট দিয়ে আপনারা পাঠান। আপনাদের কি বলছি বুঝতে পেরেছেন? তবে একটা কথা বলে যায় আপনাদেরকে, এটা বলেই শেষ করব। এখানে বিজেপির কর্মী মাইকে যদি আওয়াজটা শুনে, তৃণমূলের কর্মী মাইকে যদি আওয়াজটা শুনে থাকে, সিপিএম, কংগ্রেস, আমাদের আইএসএফ এর লোকজন, ভালোবাসার মানুষ আছেন, এবং সাধারণ মানুষ যারা এই কোন রাজনৈতিক দলের সাথে যুক্ত নয়, সবার উদ্দেশ্যে বলে যাচ্ছি, তৃণমূল এই কাকলিদিরা হেরে যাবার ভয়ে এখন বাড়ি বাড়িতে গিয়ে একটা ফর্ম ফিল আপ করাচ্ছে। আর কি বলছে, আবাস যোজনায় নাকি তোমার নাম উঠবে। এই ফর্মের কোনো দাম নেই, ওই ফর্মের কোনো দাম নেই। ওই ফর্মের যে কাগজটাতে চপ বিক্রি দোকানে দেখবেন কাগজ কাটা হয়, তাও ওই কাগজগুলো কাজে লাগে, এদের কাগজের কোনো দাম থাকবে না, কোনো দাম নেই এদের। আপনাদের এবারে বলে রাখি, আপনারা হতাশায় ভুগবেন না। আপনারা যাদের বাড়ি পাওয়ার যোগ্য, ফর্ম ফিল আপ করে অনেকে জমা দিয়েছেন তো ভাই, যাদের বাড়ি পাওয়ার যোগ্য, এই গাড়িতে ঠোকাঠুকি করবে না, চিৎকার চেঁচামেচি করবে না,
তারা গাড়ির ড্রাইভাররা সুন্দরভাবে গাড়ি নিয়ে চলে যাচ্ছে। তো যারা ফর্ম ফিল আপ করে জমা দিয়েছেন অপেক্ষা করুন, নতুন লিস্ট আউট হবে, নতুন লিস্ট বার হবে। তো দেখুন লিস্টে যদি দেখেন আপনি গরিব মানুষ, আপনার থেকে গরিব মানুষ বাড়ি পেয়েছে, তাহলে ভালো কথা তো, ওয়েল এন্ড গুড। আমরা তো চাই আপনার বুথের সব থেকে গরিব যিনি তাকে সেই বাড়ি পাক। আর যদি দেখেন গরিবের পরিবর্তে ওই কাকুলিদির দলের ঝান্ডা নিয়ে ঘুরতে বলে তার পাকা বাড়ি, 4 চাকা আছে, মাছ ধরার ট্রলার আছে, বা 2 চাকা আছে, বা বাড়িতে ফ্রিজ আছে, বা চাষযোগ্য জমি 8-10 বিঘে আছে, এক কথায় যারা বাড়ি পাওয়ার যোগ্য নয় তারা কাকুলিদিদেরকে তাদের দলকে 30,000-40,000 কাটমানিতে বাড়ি নিয়েছে। কি করবেন? মারামারি করবেন? না, কিচ্ছু মারামারি করবেন না। আপনাদের বলে যায় আপনারা মারামারি করবেন না, আপনাদের শুধু একটু কাজ হবে, আপনার পরিবর্তে যে বড় লোককে বাড়ি দিয়েছে তার অ্যাকনলেজমেন্ট নাম্বারটা আর তার কত সম্পত্তি আছে সেটার নিয়ে আমাদের যারা এই বিড়াতে আমাদের ডাক্তার সাবির আছে, যারা আছেন বিভিন্ন অঞ্চলে যারা নেতৃত্ব আছে তাইরা আছে যারা, এদের হাতে শুধু দিয়ে দেবেন। কি কাজ আপনাদের? আপনার পরিবর্তে যে বড় লোক বাড়ি পেয়েছে তার কাগজটা আর তার কি সম্পত্তি আছে আমাদের নেতৃত্বদের কাছে দিয়ে দেবেন। আর একটু শুনিয়ে দেবেন, আমি গরিব, আমি 30,000 দিতে পারিনি বলে, 40,000 দিতে পারিনি বলে তোমার বাড়ি তুমি 40,000 দিয়ে বাড়ি পেয়েছো। তো আমাদের ভাইজান নওশাদ সিদ্দিকী আছে, কলকাতা হাইকোর্টের উকিল রেডি করো, কম করে 30 থেকে 50,000 টাকা উকিল নেবে, তোমাকে পেনের খোঁচা ভাইজান দেবে। আমি আপনাদের বলে যাই 5 টাকার পেনের খোঁচাই আপনার অধিকার যে 30,000-40,000 দিয়ে কিনেছে তাকে আমি কোর্টে টেনে নিয়ে যাব, আইনের মাধ্যমে লড়াই করে তার পরিবর্তে তার থেকে ঘরটা কেড়ে নিয়ে আপনার হাতে তুলে দেবো। আমি মানে কে তুলবে? আইএসএফ তুলবে। আমি মানে তাপসদা তুলবে। আমি মানে আমার বুথের লোকের আপনারা লড়াই করবে। আর সাথে সাথে এটাও বলে যায় যে প্রধান উপপ্রধান মাল খেয়ে ওর নামটা তুলেছে, সেই প্রধানকেও কিন্তু পার্টি করব কলকাতা হাইকোর্টে, তাকেও ছাড়বো না। আর যে ভিডিও মাল নিয়ে বা অবৈধ কোনো কিছু ডিমান্ডে এই নামটাকে অ্যালাউ করে দিয়েছে ইন্সপেকশন না করে বা ভুল তথ্য দিয়ে, সেই বেটা ভিডিওকেও কিন্তু কলকাতা হাইকোর্টে নিয়ে গিয়ে আইনের মাধ্যমে তার জবাবদিহি করব আমরা। সুতরাং ভোট পাওয়ার জন্য আবাস যোজনার জন্য ভোট দেওয়ার দরকার নাই। আপনার আবাস যোজনা আপনার মৌলিক অধিকার। আর এটা বললাম বলে আমাদেরকে ভোট দিলে করবো না দিলে করবো না এরকম ব্যাপার নয়, এটা করবো আপনাদের জন্য বলে রাখছি। ভোট দিলে জিতালে পার্লামেন্টে গিয়ে কনসার্ন মন্ত্রীকে বলবে আপনাদের কথা, পার্লামেন্টে গিয়ে চিৎকার করবে, আর যদি পার্লামেন্টে না পাঠান তাও কিন্তু লড়াই করবে, এটা মনে রাখবে। কিন্তু দুঃখের বিষয় ভোট নেওয়ার পরে আর 5 বছর সেই প্রার্থীকে দেখতেও পাওয়া যায় না। প্রার্থীদেরকে জিতিয়ে এমপি করে পার্লামেন্টে যে কারণে পাঠিয়েছি সেই কারণও বা সেই সমস্যাও সমাধান হয় না। তাই বন্ধুগণ যারা উপস্থিত হয়েছেন আপনাদেরকে আগে জানতে হবে একটা এমপির কাজ কি। আমরা মনে করি সর্বপ্রথম একটা এমপির কাজ হচ্ছে তার নির্বাচনী ক্ষেত্রে মানুষের চাওয়া পাওয়া, অভাব অভিযোগ যেগুলো আছে সেগুলো পার্লামেন্টে উত্থাপন করা, কনসার্ন ডিপার্টমেন্টাল মিনিস্টারের কানে পৌঁছে দেওয়া, সরকার পক্ষে যারা থাকবে সেই সমস্যাগুলোকে নোট ডাউন করবে এবং সমাধান তারা করে দেবে। দ্বিতীয় গুরুত্বপূর্ণ কাজ কি যেটা আমরা মনে করি সেটা হচ্ছে যে বিলগুলো পার্লামেন্ট থেকে নতুন বিল পাস হয় বা বিলের সংযোজন হয় বা বিয়োজন হয়, সেই বিলগুলো জনগণের বিপক্ষে যদি যায় তার বলিষ্ঠ কণ্ঠে প্রতিবাদ করা, সাথে সাথে যদি জনগণের পক্ষে যদি না জনগণের পক্ষেই করতে হবে সেইগুলো আরো ভালোভাবে কিভাবে করা যায় তার পক্ষে মত দেওয়া। 3 নম্বর গুরুত্বপূর্ণ কাজ আমরা যেটা মনে করি একজন এমপি সেটা হচ্ছে পার্লামেন্টে গিয়ে প্রাইভেট বিলের মাধ্যমে ইউনিক আইডিয়া শেয়ার করা। কিন্তু দুঃখের বিষয় এখানে যিনি দাঁড়িয়েছেন তৃণমূল কংগ্রেসের পক্ষে তথা বিদায়ী এমপি, তাকে আমরা পার্লামেন্টে গিয়ে মানুষের হয়ে, জনগণের হয়ে, ভোটারদের হয়ে, এই বারাসাত লোকসভার মানুষের হয়ে আওয়াজ করতে দেখতে পেলাম না। তার পরিবর্তে কি দেখলাম? কিছুতে মুড়ে কিছু নিতে, তাই তো নাকি? তার দায়িত্ব ওটা নয় অবৈধভাবে কিছু নেওয়া কারো কাছ থেকে,
তার দায়িত্ব হচ্ছে পার্লামেন্টে গিয়ে বারাসাত লোকসভার অন্তর্গত যে সমস্ত শ্রমিকগুলো আছে যাদের শ্রম চুরি হচ্ছে 8 ঘন্টার বদলে 10 ঘন্টা কাজ করিয়ে তাদের ঠিক মতো দেখা দিচ্ছে না, তার বিরুদ্ধে পার্লামেন্টে দাঁড়িয়ে শ্রমিকদের হয়ে চিৎকার করা। কিন্তু সেটা তাকে দেখলাম না। তার দায়িত্ব হচ্ছে পার্লামেন্টে গিয়ে কৃষকদের হয়ে কথা বলা, কৃষকদের হয়ে নতুন পলিসি তৈরি করার কথা বলা, কিন্তু সেটা দেখতে পেলাম না। তার দায়িত্ব হচ্ছে যখন সিএ নিয়ে বিল পাস হচ্ছিল, এই বিভাজনের সরকার, বিজেপি সরকার, শুভেন্দু অধিকারীদের সরকারের মুখের উপরে জবাব দিয়ে এই সিএ এর বিরোধিতা করা, কিন্তু সেটা দেখতে পেলাম না। তার দরকার ছিল যখন ন্যাশনাল এডুকেশন পলিসি নামে, ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 নামে যে বিল পাস করিয়েছে, যেই বিলে গরিব ছেলে মেয়েদের, দলিত আদিবাসী মুসলিম ছেলে মেয়েদের ভবিষ্যৎটা খারাপ হতে চলেছে, এক কথায় এই ব্যবসাটাও আবার পণ্যে পরিণত করার চেষ্টা করছে, তার বিরোধিতা করা, কিন্তু তার কোনো শব্দ খরচ করতে দেখলাম না। তার দরকার ছিল পার্লামেন্টে আমরা যারা ড্রাইভার আছি, বারাসাত লোকসভার মানুষেরা, আমাদের ড্রাইভার সমাজের কথা ভেবে পার্লামেন্টে গিয়ে ড্রাইভারদের হয়ে কথা বলা। ড্রাইভারদের হয়ে কথা বলেনি। আমরা কি দেখলাম? এই শুভেন্দু অধিকারীদের, এই বিজেপি সরকার ড্রাইভারদের বিপক্ষে যে বিলগুলো পাস করিয়েছিল, যে বিল পাস করিয়েছিল, তার বিরোধী করা তো দূরের কথা, বকলমে তার সহযোগিতা করেছে। তাই বন্ধুগণ, আপনারা ডিসাইড করুন, আপনারা ভাবুন আগামী দিনে পার্লামেন্টে কাকে পাঠাবেন। যাকে পার্লামেন্টে পাঠিয়েছিলেন সিএ এর বিরুদ্ধে ভোট দেওয়ার জন্য, তিনি বকলমে বিজেপিকে সুবিধা করেছেন। যাকে পার্লামেন্টে পাঠিয়েছিলেন আপনি কৃষক, আপনার হয়ে কথা বলার জন্য বকলমে পার্লামেন্টে গিয়ে বিজেপির সুবিধা করিয়ে দিয়েছে। যাকে পার্লামেন্টে পাঠিয়েছিলেন আপনি ড্রাইভার, আপনার হয়ে পলিসি তৈরি করা তো দূরের কথা, আপনার বিপক্ষে বিজেপি পলিসি তৈরি করছে, তার বিরোধিতা করার জন্য কিন্তু তিনি তার কাজে তিনি যে দায়িত্ব নিয়েছিল পালন করতে পারেনি। তাই বন্ধুগণ, আপনাদের বলবো আসুন জাগ্রত হন। ড্রাইভার থেকে শুরু করে, কৃষক থেকে শুরু করে, ছাত্র যুব থেকে শুরু করে, সরকারি কর্মচারী থেকে শুরু করে ঐক্যবদ্ধ হয়ে এই বিজেপির বিরুদ্ধে ভোট দেন। আগামী জুন মাসের 1 তারিখে খাম চিহ্নে ভোট দিয়ে আমাদের তাপস বাবুকে পার্লামেন্টে পাঠান। তাপস বাবু পার্লামেন্টে গিয়ে জনগণের জনপ্রতিনিধি আপনাদের হয়ে কথা বলবে, আপনাদের অভাব অভিযোগের কথা বলবে। বন্ধুগণ যারা উপস্থিত আছেন এখানে, কৃষক পরিবার থেকে কারা আছে একটু হাত তুলবেন। কৃষক পরিবার থেকে কারা আছে? কৃষক কারা একটু হাত তুলবেন, তার পরিবার থেকে। তারপর সর্বপ্রথম আপনাদের বলি, পশ্চিমবাংলা সরকারের একটা প্রকল্প আছে, 60 বছরের নিচে কোনো কৃষক মারা গেলে তার পরিবার এককালীন 2 লক্ষ টাকা ক্ষতিপূরণ পায়। কতজন জানেন? এখানে প্রায় 90% কৃষিকাজের সাথে যুক্ত মানুষ, কিন্তু এই প্রকল্পটা আছে আপনারা কেউ জানতেন? জানানো হয় না। কেন জানাই না? জানালেই তো ওদের লুট করে খাওয়াটা বন্ধ হয়ে যাবে। আমি সবার দীর্ঘায়ু কামনা করছি, কিন্তু এখানে অনেকে আছে তাদের বাড়ির লোকেরা কৃষক ছিল, 60 বছরের নিচে মারা গেছে, সে 2 লক্ষ টাকা ক্ষতিপূরণ পায়নি। খোঁজ দিলে হয়তো দেখা যাবে তৃণমূলের বন্ধুরা, ওই কাকুলুদির দলের লোকেরা ওই 2 লাখ টাকা মেরে দিয়েছে। আমি ওই বিষয়ে যাচ্ছি না। কাকুলিদিকে কৃষকরা ভোট দিয়ে পার্লামেন্টে কেন পাঠিয়েছিল? ওনার ওই পেনশনটার জন্য নাকি? যে কাকুলিদি পরের বারে জিতবে হারবে দেখার দরকার নেই, যাতে পেনশনটা ঠিক করে পায়, এই কারণে নাকি? এই কারণে মোটেও নয়। কাকলিদিকে কৃষকরা ভোট দিয়ে পার্লামেন্টে পাঠিয়েছিল। আপনি কৃষক, আপনার মাসিক গড় আয় বাড়বে কি করে? আপনি উৎপাদিত ফসলের দাম একটু বেশি কিভাবে পাবেন? এই ইউরিয়া থেকে, সার থেকে যেগুলো কিনছেন, এগুলো ভর্তুকিগুলো কিভাবে হবে? কালোবাজারি কিভাবে রোধ করা যাবে? এক কথায় কৃষক পরিবারের মাসিক গড় আয় বাড়বে কিভাবে? তার জন্যই তো। কিন্তু দুঃখের বিষয়, এটা নিয়ে বলা তো দূরের কথা,
কেন্দ্রের বিভাজনের সরকার, জমলাবাজের সরকার, আদানি আম্বানিদের সুবিধা পাইয়ে দেওয়া সরকার কৃষকদের বিরুদ্ধে যখন বিল পাস করেছিল, কি বিলটা ছিল? একটা একটু কমিয়ে দাও তো ভাই, মাইক ম্যান কি আছে? একটা একটু কমিয়ে দাও তো। হ্যালো, একটা একটু কমিয়ে দাও তো। কি দরকার ছিল যে কেন্দ্রের সরকার কৃষকদের বিরুদ্ধে যে বিলটা পাস করিয়েছিল তার বিরোধিতা করা। বিলটাতে অনেক কিছু ছিল, সহজ ভাষায় বলতে হবে, নাহলে আমাকে এখান থেকে দ্বিতীয় প্রোগ্রামে যেতে হবে, একটু বুঝিয়ে দিই। সহজ ভাষায় বলি, বিলটা ছিল তিনটে বিলের মধ্যে একটা অন্যতম গুরুত্বপূর্ণ বিল যেটা কৃষকদের বিরুদ্ধে। সেটা হচ্ছে যে ব্রিটিশ পিরিয়ডের ন্যায় নীল চাষীদের সাথে যেভাবে নীলকর সাহেবরা অর্থাৎ ব্রিটিশরা শোষণের দমনপূরক আচরণ করত, এই যে বিলটা নিয়ে এসেছিল কেন্দ্রের বিজেপি সরকার, কৃষকদের সাথে পুঁজিপতি শিল্পপতিরা একইভাবে গরিব কৃষকদের কাছে শোষণ করত, শুষে নিত। তো এই বিলটা যখন কৃষক শ্রেণীর মানুষরা দেখলো, শ্রমজীবী মানুষরা দেখলো, বিভিন্ন রাজনৈতিক দলের লোকেরা দেখলো, আমরা একসাথে প্রতিবাদ করতে লাগলাম। কৃষক বন্ধুরা ঐক্যবদ্ধ হয়ে দিল্লির রাজপথ কাঁপিয়ে দিয়েছিল। শুধু দিল্লির রাজপথ নয়, সারা দেশে আন্দোলনটাকে ছড়িয়ে দেওয়ার জন্য তারা ভারত বন্ধের ডাক দিয়েছিল। আন্দোলনটা ছিল, ভারত বন্ধটা ছিল বিজেপি সরকারের বিরুদ্ধে। কিন্তু দুঃখের বিষয় বলতে আমি দ্বিধাবোধ করছি না, লড়াইটা ছিল বিজেপির বিরুদ্ধে। কিন্তু মমতা ব্যানার্জির কাকুলি দিদির বুকটা তো চিনচিন করছিল কেন? যখন কৃষকদের ডাকা ভারত বন্ধকে সমর্থন জানানোর জন্য সংহতি জানিয়ে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট এই ভাঙড়বাসীর জন্য, এই দেগঙ্গাবাসীর জন্য, এই আপনার বারাসাতের অন্তর্গত এই বিরার কৃষকদের স্বার্থের কথা ভেবে, দেশের স্বার্থের কথা ভেবে যখন কৃষকদের ডাকা ভারত বন্ধকে সমর্থন জানিয়ে আমরাও পশ্চিম বাংলাতে ভারত বন্ধকে সফল করার জন্য বড় বড় শুভেন্দু অধিকারীদের সরকারের এই বিলটাকে প্রত্যাহার করার চাপ দেওয়ার জন্য যখন আমরা রাস্তায় নেমেছিলাম কৃষকদের সাথ দিয়ে, কৃষকদের পক্ষ নিয়ে, তখন কিন্তু এই কাকুলি ঘোষ দিদিদের, এই কাকুলি দিদিদের দলের লোকেরা আমাদের উপরে আক্রমণ করেছিল, কৃষকদের উপরে আক্রমণ করেছিল এবং অনেককে গ্রেফতারও করেছিল। তো আপনাদের বলে রাখি, সময় এসেছে যারা কৃষক তাদেরকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে যে বড় বিজেপির দল কৃষকদের বিরুদ্ধে বিল পাস করিয়ে কৃষকদেরকে শোষণ করার চেষ্টা করছে, সেই বিজেপিকে একটাও ভোট দেওয়া যাবে না। তাই তো নাকি ভাই? আর ওই বিজেপিকে যারা সুবিধা করছে, আমি তো অবাক হয়ে যাই। আন্দোলনটা ছিল বিজেপির বিরুদ্ধে, মমতা দিদির আর কাকুলি দিদির এত বুকটা চিনচিন করছিল কেন? ওই দিনকে কৃষকদের উপর আক্রমণ চালিয়েছিল কেন? ওই দিনকে আইএসএফ এর কর্মীদের উপর আক্রমণ চালিয়েছিল কেন? তাই কৃষক বন্ধুদের বলবো, আপনাদের জন্য আমরা আন্দোলন করতে গিয়ে মার খেয়েছি, আর যারা মেরেছে এবং আপনাদের হয়ে যারা কথা বলেনি এই নির্বাচনে ভোটের মাধ্যমে ওই কাকুলি দিদিদেরকেও বুঝিয়ে কৃষকদের ভোট না হলে তুই পার্লামেন্টে যেতে পারবে না। পশ্চিম বাংলার 50% মানুষ সরাসরি কৃষি কাজের সাথে যুক্ত, 70% মানুষ প্রত্যক্ষ পরোক্ষভাবে কৃষি কাজের সাথে যুক্ত। এখানে যিনি হিন্দু মা বাপ আছেন, মুসলিম আছেন, দলিত আছেন, আদিবাসী আছেন, সবাই কৃষি কাজের সাথে যুক্ত। আমরা ভেবেছিলাম কাকুলিদিকে ভোট দিয়ে পার্লামেন্টে পাঠাবো, কাকুলিদি পার্লামেন্টে গিয়ে কৃষকগুলো মাস গেলে যাতে বেশি ইনকাম করে, তার উৎপাদিত ফসলের যাতে ন্যায্য মূল্য পায়, তার হয়ে কথা বলবে। কিন্তু দুঃখের বিষয়, কাকুলিদি পার্লামেন্টে গিয়ে বকলমে বিজেপির সুবিধা করেছে। তাই জুন মাসের 1 তারিখে কাকুলিদিকে বুঝিয়ে দিতে হবে কৃষকেরা ভোটের পাওয়ার কথা। কৃষক চাইলে তোমাকে পার্লামেন্টে পাঠিয়েছিল, আর কৃষক চাইছে না, তুমি পার্লামেন্টে যেতে পারবে না। আর বিজেপি ও তো পিকচারেই নাই। বিজেপি পিকচারে আছে এই বারাসাতে, টাকা আছে বলে পোস্টার চারিদিকে লাগিয়ে দিয়েছে। সেই পোস্টার লাগাতে গিয়ে আবার কাকুলি দিদির দলের লোকেদের সহযোগিতা নিয়েছে, খোঁজ নিয়ে দেখবেন। এরা তো বিজেপি, এরা ভাগ করে নেবে বলে সহযোগিতা নিয়েছে। আপনাদের বলি বন্ধু, আপনারা পার্লামেন্টে পাঠালেন ভোট দিয়ে সিএএ নামক বিভাজনের রাজনীতিকে বন্ধ করার জন্য, কিন্তু কাকুলিদিরা পার্লামেন্টে গিয়ে বিজেপিকে সহযোগিতা করেছে। আপনারা দেখেছেন
আপনারা দেখেছেন রুমাল না, রুমাল দিয়ে মুছছেন না, ওটা দিয়ে মুছছেন কেন? দেখতে খারাপ লাগে। রুমাল দেবো? এই প্রার্থী অনেক খাচ্ছে তো হাঁপিয়ে যাচ্ছে। আপনি বসুন, সাপোজ আপনি বসুন, আপনি বসুন। হ্যাঁ, সব ওইদিকে পাঠিয়ে দেবে যারা যারা আসছে। কাকলি দিদিকে ভোট দিয়ে পার্লামেন্টে পাঠিয়েছিলেন। বিজেপি সিএএ নামে একটা বিভাজনের রাজনীতি করছে। আপনারা যারা ভাবছেন বিজেপির সিএএ তে অনেকে নাগরিকত্ব দেবে নাকি কেড়ে নেবে, প্রথম কথা বলি, যারা ভারতীয় বিজেপি কেন কারো ক্ষমতা নেই দেশ থেকে তাকে তাড়াবার, এটা মাথায় রাখবেন। অমিত শাহ মোদিজি কেন কেউ পারবে না ভারতীয়দেরকে দেশ থেকে তাড়াবার। দ্বিতীয় কথা হচ্ছে তারা নাকি বলছে মতুয়া নমশূদ্র ভাইদেরকে নাকি নাগরিকত্ব দেবে। আচ্ছা আপনারা বলুন তো, মতুয়া নমশূদ্র ভাই যারা আছেন বা যারা ওপার বাংলা থেকে এসেছেন অনেকে আছেন, তারা কি অলরেডি নাগরিক নয়? তাদের ভোট নিয়ে শান্তনু ঠাকুর মিনিস্টার হয়ে গেল, তাদের ভোট নিয়ে অসীম বাবু বিধায়ক হয়ে গেল, তাদের ভোট নিয়ে নিশীথ পরামানিক ডেপুটি হোম মিনিস্টার হয়ে গেল, তাহলে তাদের ভোটের কি গুরুত্ব নাই? তারা কি আজকে সরকারি চাকরি করছে না, সরকারি হসপিটাল ব্যবহার করছে না, সরকারি স্কুলে যাচ্ছে না, এক কথায় সরকারি পরিষেবা পাচ্ছে না? আমি অনুরোধ করব যাদেরকে সিএ দিয়ে ভোট চাওয়ার চেষ্টা করছে, যারা ভাবছেন সিএ করে নাকি দেশ থেকে মুসলমানদের তাড়িয়ে দেবে, মোদি নাকি এই কল করেছে, আমি আপনাদের বলে রাখি, যদি বাংলাদেশ সিএ করে বাংলাদেশের প্রচুর মুসলমানের বিপদ আছে। কারণ ইন্ডিয়া থেকে বাংলাদেশে বেশি মুসলিম চলে গিয়েছে, তাহলে বিপদ আছে। এখানে যারা মুসলমানরা আছে কেউ কাঁটা তার পার হয়ে আসেনি। দাদু পদ্দাদু তার দাদু দেশের হয়ে লড়াই করেছে, সেই মুসলমান এখানে আছে। সিএ করে কারো মায়ের লাল নয় এখানকার মুসলমানকে তাড়াতে পারবে, ভারতীয় মুসলমানকে তাড়াবে। এবার হচ্ছে কথা, তাহলে বলতে পারেন ভাইজান তাহলে সিএ এর আপনি বিরোধিতা করছেন কেন? আমি সিএ এর বিরোধিতা করার কারণ, সিএ করে মানুষের মধ্যে বিভাজন করার চেষ্টা করছে। তুমি হিন্দু, তুমি মুসলমান, তুমি মতুয়া, তুমি নমশূদ্র, এই করে মানুষের মধ্যে বিভাজন করার চেষ্টা করছে, সেই জন্যই বিরোধিতা করছি। আর কয়েকটা পয়েন্ট আছে, আমি সুপ্রিম কোর্টে নিজে মামলা করে রেখেছি। এবার আসা যাক, যারা সিএ নিয়ে লাফাচ্ছেন তাদের বলবো কেন্দ্র সরকার একটা ফর্ম দিচ্ছে না ফিল আপ করার জন্য? কতজন ফিল আপ করেছে? আমি সাধারণ মানুষদের বলবো যারা অপর বাংলা থেকে এসেছেন, যারা তাদেরকে বলবো আপনারা ফিল আপ করবেন কি করবেন আমি তো জোর করতে পারি না, তবে ফিল আপ করার আগে বলবেন যিনি ডেপুটি হোম মিনিস্টার ছিলেন নিশীথ পরামানিক স্যারকে আগে ফিল আপ করতে বলবেন। আমি সাধারণ মানুষদের বলবো, মতুয়া সমাজের মানুষ, নমশূদ্র সমাজের মানুষ যারা উপর বাংলা থেকে এসেছেন, যাদেরকে টোপ হিসাবে ব্যবহার করাচ্ছে সিএটাকে, তাদের বলবো আপনারা সিএ এর ফর্ম ফিল আপ করার আগে বলবেন হরিণঘাটার বিধায়ক বর্তমান অসীম সরকার, বর্তমান এই বিজেপির প্রার্থী বর্ধমানের দিকে দাঁড়িয়েছে, ওনাকে আগে ফর্ম ফিল আপ করতে। দেখবেন ওনারা করবে না, কারণ আমি এটুকু আমার সন্দেহ হচ্ছে নাগরিকত্ব দেওয়ার নাম করে আপনার নাগরিকত্ব কেড়ে নিতে পারে এই শুভেন্দু অধিকারীদের জুমলাবাস সরকার। আপনারা করবেন না করবেন আমি জোর করব না, তবে করার আগে শুধু বলবেন নিশীথ পরামানিককে আগে ফর্ম ফিল আপ করতে হবে, আগে অসীম সরকারকে ফর্ম ফিল আপ করতে হবে, আগে শান্তনু ঠাকুরদের পরিবারের লোকজনকে ফর্ম ফিল আপ করতে হবে। দেখবেন ওনারা করবে না, কারণ ওনারা জানেন এই যে আপনি বলছেন নাগরিকত্ব দেওয়ার একটা পয়েন্ট আছে, কি জানেন? ধর্মীয় কারণে অত্যাচারিত হয়ে আসলে আপনাকে নাগরিকত্ব দেবে। অনেক কটা পয়েন্ট আছে, তার মধ্যে একটা পয়েন্ট গুরুত্বপূর্ণ পয়েন্ট, ধর্মীয় কারণে অত্যাচারিত হয়ে আসলে আপনি নাগরিকত্ব পাবেন। এবার আপনার প্রশ্ন আমি বলছি, আমি ধরে নিলাম তর্কের খাতিরে আপনি ধর্মীয় কারণেই অত্যাচারিত হয়ে বাংলাদেশ থেকে এসেছেন, আফগানিস্তান থেকে, পাকিস্তান থেকে এসেছেন, তো আপনার কাছে সেই প্রমাণপত্রটা আছে তো?
সেই প্রমাণপত্রটা আছে তো? লোকাল সেই দেশের লোকাল থানাতে আপনি জিডি করেছেন তো? পশ্চিম বাংলা নয়, সারা ভারতবর্ষে এই ধরনের ওই 3000 না 30,000 মানুষজনের এই ধরনের অ্যাপ্লিকেশন আছে এই ধরনের। তাদেরও এখনো নাগরিকত্ব মোদি বাবু দেয়নি। বছর দুয়েক আগে পাকিস্তান থেকে 240 জন মতো আমার হিন্দু সমাজের পরিবারের লোকেরা চলে এসেছিল, জমি জায়গা সব বিক্রি করে দিয়ে। 2 বছর ধরে দিল্লির এমন কোনো দপ্তর নাই, আমার পাকিস্তান থেকে আসা হিন্দু সমাজের মানুষেরা হন্যে হয়ে ঘুরেছে, তাদের সর্বস্ব টাকা পয়সা এই দপ্তর সেই দপ্তর দিয়েছে, কিন্তু নাগরিকত্ব তাদেরকে মোদি বাবু দেয়নি। আবার তারা পাকিস্তানে ফিরে যাচ্ছে। ভাবতে পেরেছেন এর চক্রান্ত? এই চক্রান্তটা অনেক গভীরে আছে। কম টাকায় লেবারের দরকার, চক্রান্তটা অনেক গভীরে আছে। কম টাকায় লেবারের দরকার। আপনি যখন স্বীকার করবেন যে আপনি বাংলাদেশ থেকে এসেছেন, আপনার এই 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 তখন আপনাকে বলবে আপনি ধর্মীয় কারণে অত্যাচারিত হয়েছেন, তার প্রমাণ দেন। আপনি দিতে পারবেন না, আপনি তখন দেশের নাগরিক নয়, আপনাকে ডিটেনশন ক্যাম্পে দেবে। ডিটেনশন ক্যাম্পে দেবে, না হলে কি বলবে, অমুকের যাও, চলে যাও, ডি নাগরিক করে দেবে, আপনাকে ডি ভোটার করে দেবে। তারপরে তুমি কাজ করো, অমুক জায়গায় পাঠিয়ে দিচ্ছি, কাজ করো। দিন আনে দিন খাওয়া লোক, ওখানে স্বল্প কিছু মূল্য দেবে, আর দুবেলা হয়তো কিছু খেতে দেবে, ওখানে লেবারে পরিণত করে দেবে। তা আমি সতর্ক করে যাবো একটা কথাই, যে নাগরিকত্ব পাওয়ার নামে আপনাদের নাগরিকত্ব কেড়ে নিচ্ছে না তো, এটা একটু ভাববে। কারণ অলরেডি আপনারা ভারতের নাগরিক, এটা বলা যাচ্ছে এখানকার মানুষের জন্য, মতুয়া মানুষের হয়ে, নমশূদ্র মানুষের হয়ে, যারা এই দেশের নাগরিক, নিঃশর্তে নাগরিকত্বের দাবি আমরা করি। কোন মতুয়া ভাই কাগজ দেখাবে না, তাদের নাগরিকত্ব চাই আমাদের। কোন নমশূদ্র ভাই কাগজ দেখাবে না, তাদের নাগরিকত্ব চাই। তার লড়াই আমি সুপ্রিম কোর্টে গিয়ে করছি আপনাদের জন্য। কোন মমতা ব্যানার্জি কিন্তু করেনি, এই আপনার কোন নামটা কি ওনার কাকলি বাবু দিদিও করেনি। তাই বন্ধুগণ আপনাদের বলবো একটু সজাগ সতর্ক হন। কাগে কান নিয়ে চলে যাচ্ছে বলে কাগের দিকে তাকাবার দরকার নেই, কানের দিকে একটু হাত দিয়ে দেখুন তো কানটা আছে না নাই। অনেক কথা বলছে, এদের কথাই ভরসা করবেন না। কেন করবেন না? যখন নোটবন্দি করেছিল কি বলেছিল তখন? যদি নোটবন্দির সুফল না হয় তাহলে চৌরাস্তায় কি বলেছিল মনে নেই নাকি? গলায় কি দেবে বলেছিল তো? নোটবন্দি সুফল হয়েছে না কুফল? ছোট ছোট যারা ব্যবসায়ী, যারা দলিত, যারা আদিবাসী, যারা মুসলিম সমাজ, পিছড়ে বর্গের মানুষেরা এই ছোট ছোট ব্যবসা করেন, তাদের বলতে পারবে নোটবন্দিতে তাদের কি সমস্যা হয়েছে। বলেছিল বছরে 2 কোটি চাকরি দেব। 2 কোটি চাকরি তো দূরের কথা, এই মোদী সরকার, জুমলাবাজের সরকার, এই শুভেন্দু অধিকারীদের সরকার, এই স্বপন মজুমদারদের সরকার, যিনি বারাসাতে দাঁড়িয়েছেন, ভোট চাইতে তাকে প্রশ্ন করবেন, বছরে 2 কোটি চাকরি দেওয়ার কথা বলেছেন, কটা চাকরি দিয়েছেন সে কথা বলুন। চাই মুসলমানকে দরকার লাগলে চাকরি দিতে হবে না, হিন্দু ভাইকে কটা চাকরি দিয়েছেন বলুন। আপনি হিন্দুকে বাঁচাতে এসেছিলেন তো 2014 সালের আগে, কটা আমার হিন্দু ভাইকে চাকরি দিয়েছেন? উত্তর দিতে পারবে না, বরঞ্চ ছাঁটাই হয়েছে এই সরকারের আমলে বেশি। আপনি প্রশ্ন করবেন স্বপন মজুমদারদেরকে, যারা এই বারাসাত লোকসভায় ভোট চাইতে আসছে বিজেপির থেকে, তাদের প্রশ্ন করবেন। বলেছিলেন বেকারত্ব ঘোচাবে, আর বেকারত্বের শীর্ষের দিকে আমাদের দেশ এগিয়ে যাচ্ছে। ভারতবর্ষে যে বেকারত্ব আছে তার 86% আমার মতো যুবকরা আছে, যুবতীরা আছে, আমার বয়সী যুবকরা আছে। ভাবতে ভাই, যার পেছনে টাকার দরকার হচ্ছে উঠে বাড়ি চলে যান। সার্কাস হচ্ছে নাকি? পিছনে উঠে পড়ছেন মাঝে মধ্যে, পেছনের লোকের অসুবিধা হচ্ছে আপনাদের জন্য। যারা বছরে 2 কোটি চাকরি দেওয়ার কথা বলেছিল, ফেল হয়েছে। বেকারত্ব ঘোচাবার কথা বলেছিল, ফেল হয়েছে। উল্টে যে বেকারত্ব বেরোচ্ছে 86% যুব সমাজে। আবার এরা হিন্দুকে বাঁচাতে এসছে। হিন্দুকে এরা ভারতবর্ষে আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি, মিডিয়ার পার্সন আছে, দেশ স্বাধীনের পর থেকে ভারতবর্ষের হিন্দুরা যতটা না বিপন্ন হয়েছে, এই 2014 থেকে 2024 সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এই বর্বর বিজেপির আমলে হিন্দুরা। আমি চ্যালেঞ্জ করে বলে যাচ্ছি, আমার কথাটা যদি ভুল হয় আপনি ওই নামটা কি গো, স্বপন মজুমদারদেরকে বলুন, সুকান্ত মজুমদারকে বলুন, দিলীপ ঘোষকে বলুন, সর্বোপরি শুভেন্দু অধিকারীকে বলুন নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধে মামলা করতে। আইনে বুঝে নেব আমি। 2011 সালের আগে মহল্লাতে মহল্লাতে গিয়ে, পাড়াতে পাড়াতে কিছু ইমাম সাহেবকে কিনে, কিছু মৌলী সাহেবকে কিনে, মুসলমান খাতরে মে হ্যায়, মুসলমান খাতরে মে হ্যায়, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানে মুসলমানদের নাকি অবস্থা খারাপ, এই ধরনের বলে ভোটটা নিয়েছে। আমি এখানে দাঁড়িয়ে বলছি, কাকলি দিদের যদি সৎ সাহস থাকে, কাকলি দি কতবারের এমপি,
15 বছরের এমপি, তাই তো? হ্যাঁ, 4 বার এবারে কাল্লা ফুল, এবারে বেলুনে ফুটো হয়ে গেছে। এবারে একটা স্লোগান গলা মিলাবেন। বারাসাতের মানুষ বলছে, কি বলছে? এবার এমপি পাল্টাও। বারাসাতের মানুষের আওয়াজ, এবার এমপি বদলাও। বারাসাতের মানুষের আওয়াজ, এবার এমপি বদলাও। 3 বারের এমপির একটু দুর্নীতির কথা বলবো? কার রাগ হবে না তো? হবে না তো ভাই? হ্যাঁ, দেখা যাবেও না এই কথা। এত কথা কিসে? কথা না বলে অনেক কাজ করা যায়। আপনাদের বলি, এমপির ঘেরাকল, এমপির দলের লোকেরা কি করেছে একবার বলি। আমি এখান থেকে চ্যালেঞ্জ করে যাচ্ছি মিডিয়ার মাধ্যমে কাকলিদির কাছে, উনি 15 বছরে কি কি কাজ করেছে একটা শ্বেতপত্র প্রকাশ করে মানুষের সামনে নিয়ে আসুক। একটা এমপি 1 বছরে 5 কোটি টাকা কি করে পায় তার এলাকার উন্নয়নের জন্য। 5 বছরে কত? 25 কোটি। আর 3 5 15 বছর, 15 × 5 প্রায় 75 কোটি টাকা এই 15 বছরে তিনি উন্নয়নের জন্য পাবেন। তা আমি এখান থেকে চ্যালেঞ্জ করে বলছি, এখানকার চারানার নেতারা যারা আছে, আইএসএফ কে গালি দেন, আমাকে গালি দেন, তাদের উদ্দেশ্যে বলছি, তারা আপনাদের নেতৃত্বের বলুন, নেত্রীকে যে কিছুই করতে হবে না, একটা এই 15 বছরে 75 কোটি টাকা কোথায় কোথায় খরচ করেছো তার তথ্যটা পাবলিক ডোমেইনে দিয়ে দাও। আমি চ্যালেঞ্জ করে বলছি, 1 তারিখে ভোট তো আছে, কত তারিখ? 12, প্রায় এখনো 18 দিন বাকি। হ্যাঁ, 18 দিন বাকি। আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি, 18 দিনে এরা পারবে না প্রকাশ করতে, পারবে না, এরা প্রকাশ করবে না। কারণ আমি আপনাদের বলে যাই, আমিও তো একটা এমএলএ। আমি এমএলএ হওয়ার পরে চুরি করার লাইন অনেক কটা দেখতে পেয়েছি। চাইলে চুরি করতে পারবো, কিন্তু কাজ আমি করব না। কারণ আমার এমএলএ টাকাও তো খরচ করতে হয়, টাকা হাতে আসে না, এমপি এমএলএ টাকা হাতে আসে না, ডিএম থ্রু আসে, কিন্তু এজেন্সিকে দিয়ে কাজ করাতে হয়। আমি যখন এজেন্সিদের সাথে কথা বলেছি, কেউ আমাকে বলছে স্যার ভাইজান, কেউ ভাইজান, কেউ স্যার, কেউ এমএলএ সাহেব, কত পার্সেন্ট আপনার জন্য রাখবো। আমি তো অবাক, আমি বলছি কি হয়েছে ভালো করে বলো, পার্সেন্টেজ কি গো? বলছি এমপি এমএলএদের ল্যাডের টাকা থেকে তাদের উন্নয়নের জন্য যে টাকা আসে 20% 30% করে অনেক এমপি এমএলএরা নেয়, আপনি কত নেবেন? আমি তো শুনে অবাক। আমি বললাম আমার বাপের টাকা তো নয়, এটা জনগণের ট্যাক্সের টাকা, জনগণের জন্য খরচ হবে, আমার একটা পয়সা নেওয়ার কোনো প্রয়োজন নাই। প্রয়োজনে বলবেন, কাজটা যদি আরো ভালো করে করা যায় বাড়ি থেকে টাকা এনে দেবো। তো কথা হচ্ছে, সেই জন্য আমি কিছু কাজের জানি, মেটেরিয়ালস কি হতে পারে একটু জানি। যেমন আপনাকে বলি, হাইমাস লাইট দেখেছেন হয়তো, কাকলিদি একটা হাইমাস লাইট লাগিয়েছে। আমি বলছি কাকলিদিকে চ্যালেঞ্জ করে যাচ্ছি, উনি উনার ভোটের আগের দিন পর্যন্ত এটা প্রকাশ করবে না। প্রকাশ করলে কাকলিদি 75 কোটির মধ্যে কাকলিদির দলের লোকেরা কত মাল তুলেছে সেটা আমি ধরে দেবো, মানুষকে বলে দিতে পারবো। আমি কেমন আপনাকে বলি, হয়তো একটা কল লাগিয়েছে, কল করতে খরচ কত সেটা তো আমি হিসাবটা জানি, আমিও তো কল করিয়েছি। দেখবেন ওই কল 3 লাখ টাকা বিল করে দিয়েছে, মানে ওখান থেকে 1,75,000 কম করে ঝেড়েছে, কম করে 1,75,000 ঝেড়েছে, তাহলে ধরা পড়ে যাবে। একটা হাইমাস লাইট লাগাতে, যেটা 60 মিটারের হয় কি 40 মিটারের হয়, একটা মিটার আছে, এই দেখুন অবস্থা খারাপ, আমার থেকে অবস্থা খারাপের, আমি কি রুগা পেটকো, তার থেকে অবস্থা খারাপ। তো এই লাইটটাই উদাহরণ দিই, এই লাইটটা করতে আমি এরকম লাইট না করলে, আমি তো নিয়েছি, বাজেট নিয়েছি, তো এই লাইটটা তো করতে 1 লাখ টাকা খরচ, ঠিক আছে? এই লাইটটা যদি এমপি মহাশয় দেখায়, দেখবেন এটা 1 লাখ টাকা নাই, তখন তো আমি বলে দেবো এতে কত মাল ঝেড়েছে। তো এরা 1 তারিখের আগে আর করবেন, এইভাবে লুটে টাকাগুলো নিয়েছে। তাই আপনাদের বলবো, আপনারা যদি আমাদের ভোট দিয়ে পার্লামেন্টে পাঠান, 1 বছরে 5 কোটি, 5 বছরে 25 কোটি টাকা, আমাদের দলের লোক সেখানে দাঁড়িয়ে থেকে কাজ করবে না। আপনাদের সাথে কথা বলে আপনারা কোথায় উন্নয়নের জন্য বলবেন, সেই 25 কোটি টাকা আপনাদের কথা শুনে আমরা উন্নয়ন করব। এবং আপনাদের বলে যাই, এই ধরনের এই লাইটটা তৈরি হবে, একটা লাইট পোস্ট তৈরি হবে, তার আগে একটা বেস তৈরি হয় না? কিভাবে টাকাগুলো ঝাড়ে আপনাদের বলে রাখি। এই বেসটা ধরো 12 mm রডের দেওয়ার কথা বলা আছে, 12 mm রডের দেবে 6 mm, তাহলে আর 6 mm রডের টাকাটা খেয়ে নেবে। এত হজম করে কি করে এরা?
এরা রডও খেয়ে ফেলছে। এটাই তো কাটমানি। তো এরা তাহলে 6 mm এর টাকা ঝেড়ে দিল। তো আগামী দিনে আপনারা যদি আমাদের সুযোগ দেন, যে কাজ আমরা করব তার আগে একটা শিডিউল টাঙিয়ে দেবো। ধরুন না, এখানে একটা কাজ হবে, এই 100 ফুটের একটা রাস্তা ঢালাই হবে, 8 ফুট চওড়া, 6 ইঞ্চি গেজের 100 ফুটের রাস্তা ঢালাই হবে। ওখানে শিডিউল পুরো থাকবে, কত বাই কত পাথর, কত ইঞ্চির, মানে 5 বাই 6 পাথর হয় না, কি পাথর থাকবে, কত সাইজের পাথর, কোথাকার বালি, কি কোম্পানির সিমেন্ট, কত mm রড, টোটালটাই আপনাদের সামনে শিডিউল করা থাকবে। আর একটা সাথে সাথে কি থাকবে, ওই যে কাজ হচ্ছে, কাজটা দেখভালের জন্য আইএসএফ এর লোকেরা মাথা মারবে না। মাথা কে মারবে? সাধারণ মানুষেরা মাথা মারবে। সাধারণ মানুষদেরকে নিয়ে আমরা মনিটরিং কমিটি করে দেবো, দেখভাল করবে। ওখান থেকে কেউ না টাকা খেতে পারে। 8 ফুট চওড়ার জন্য পারমিশন হচ্ছে, 6 ফুট চওড়া করে 2 ফুটের টাকা মেরে দিচ্ছে, এটা আর হতে দেবো না আমরা। 6 ইঞ্চি গেজ, 6 ইঞ্চি গেজের জায়গায় 4 ইঞ্চি করছে, 2 ইঞ্চি গেজের টাকা খেয়ে নিচ্ছে, 3 ইঞ্চি করছে। ওই যে টাকাটা খাচ্ছে, খেতে দেবো না। কারণ আমরা আগে শিডিউল করে দেবো, কত চওড়া, কত লম্বা, কত mm রড, কি কোম্পানি সিমেন্ট, কি বালি, কি পাথর, সব টাঙানো থাকবে। আর একটা কমিটি করে দেবো। ওই কমিটিতে চাইলে তৃণমূলের লোককেও যদি থাকতে চাই আমরা ডাকবো, বিজেপির লোককে যদি থাকতে চাই তাদেরকেও ডাকবো, ডেকে বলে দেবো, ভাই তোমরা কাজটা বুঝে নাও, কাজে না চুরি হয়। এই সাহসটা আছে কাকুলি দিদের? কাকুলি দিদের আছে? এখানকার বিধায়ক কে? ও বাবা, আর তার নামে কি বলবো, এত এত অন্যায় করেছে। বাচ্চাদের মিড ডে মিলও এরা ছাড়েনি। 6 টাকা কত পয়সা মনে বাচ্চাদের মিড ডে মিলে যাচ্ছে, সেকেও এরা ছাড়েনি। এদের তো জেলে কেন, আরো খারাপ জায়গায় থাকে সেখানে